ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের 10 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একে রায় বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে যে স্তর থেকে, তা হলো থার্মোস্ফিয়ার। 2 বায়ুমণ্ডল দ্বারা সৌর বিকিরণে শোষণের পরিমাণ হলো 14%। 3 বলেছে মৌসুমী বায়ুর প্রত্যাবর্তন কাল হলো শরৎকাল। 4 প্রাচীন পলিমাটিকে বলা হয় ভাঙ্গর। 5 ম্যানগ্রোভ অরণ্য দেখা যায় পশ্চিমবঙ্গের সুন্দরবনে। 6 জলদাপাড়া অভয়ারণ্য অবস্থিত পশ্চিমবঙ্গে। 2 আছে শূন্যস্থান পূরণ করো। আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গ ভিনসন ম্যাসি। 3 বলেছে শুদ্ধ না অশুদ্ধ লেখো। কর্বেট জাতীয় উদ্যান হিমাচল প্রদেশে অবস্থিত, অশুদ্ধ। 4 রায় বলেছে রেসারপিন তৈরি হয় সর্পগন্ধা গাছ থেকে। 2 বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয় 1972 সালে। 5 রায়তে বলেছে পার্থিব বিকিরণ কাকে বলে, এটা আছে বইয়ের 46 পাতায়। যে লিখবে যে আগত সৌর বিকিরণের 51% তাপ পৃথিবী পৃষ্ঠে এসে পৌঁছায়, 200 কোটি ভাগের 1 ভাগ মাত্র এসে পৌঁছায়, একে আগত সৌর বিকিরণ বলে। আর আগত সৌর বিকিরণকে 100% ধরলে 51% ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে, আর তার প্রায় পুরোটাই বিকিরিত হয়ে মহাশূন্যে ফিরে যায়। একেই বলা হয় পার্থিব বিকিরণ, অর্থাৎ পৃথিবী থেকে ফিরে যাওয়া তাপ। 2 আছে মৃত্তিকা সংরক্ষণের উপায়গুলো লেখো, এটা আছে তোমাদের বইয়ে 86 পাতায়। মৃত্তিকার সংরক্ষণ করতে গেলে যা যা করা উচিত, 1 হচ্ছে পশুচারণ নিয়ন্ত্রিত মাত্রায় করা উচিত। 2 মাটির বেশি গভীরে খনিজ সম্পদ আহরণ বন্ধ করা উচিত। 3 পাহাড়ের ঢালু অংশে ধাপ কেটে চাষ করা উচিত। 4 গাছ কাটা বন্ধ করা উচিত। 5 অনেক বেশি সংখ্যায় চারা গাছ লাগানো উচিত। আর 6 বেশি ঢালযুক্ত অংশে রাস্তাঘাট ঘরবাড়ি নির্মাণ করা উচিত নয়। 3 বলেছে কালো মাটি কাকে বলে আর ভারতের কোন অঞ্চলে দেখা যায়, এটা আছে বইয়ের 84 পাতায়। লিখবে ব্যাসল্ট শিলা গঠিত অঞ্চলে যে মাটি দেখা যায়, এই মাটির জল ধারণ ক্ষমতা খুব বেশি এবং এই মাটি যথেষ্ট উর্বর। এই মাটিকে কালো মাটি বলা হয়ে থাকে। আর এই মাটি গুজরাট, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশের বেশিরভাগ অংশে এবং কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশের কিছু অংশে এই মাটি দেখা যায়। 6 দাগে আসি। 6 রায়তে বলেছে আন্টার্কটিকা মহাদেশকে বিজ্ঞানের মহাদেশ বলা হয় কেন, এটা আছে তোমাদের বইয়ের 42 পাতায়। এই যে আন্টার্কটিকা বিজ্ঞানের মহাদেশ, লিখবে এই মহাদেশ কোনো দেশের অধীন নয়। আন্টার্কটিকা পৃথিবীর সমস্ত দেশের একটি আন্তর্জাতিক ভূখণ্ড। আমেরিকা যুক্তরাষ্ট্র, নরওয়ে, ব্রিটেন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফ্রান্স, জার্মানি, জাপান, আর্জেন্টিনা, ভারত সহ প্রায় 40টা দেশের 100টারও বেশি গবেষণা কেন্দ্র রয়েছে। এই মহাদেশের ভূগর্ভে কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, তামা, নিকেল, সোনার অফুরন্ত ভাণ্ডার রয়েছে। সারা পৃথিবীর বিজ্ঞানীরা এই মহাদেশের প্রাকৃতিক পরিবেশ, জলবায়ু, খনিজ সম্পদ নিয়ে গবেষণা করেছেন। 2 দিয়েছে তামিলনাড়ু রাজ্যে করমণ্ডল উপকূলে বছরে 2 বার বৃষ্টিপাত হয় কেন, এটা রায়মার্টিন থেকে দিচ্ছি। রায়মার্টিনে 264 পৃষ্ঠায় রয়েছে। লিখবে তামিলনাড়ু করমণ্ডল উপকূলে বছরে 2 বার বৃষ্টিপাত হয়। প্রথমবার হচ্ছে জুন থেকে সেপ্টেম্বর মাসে আর্দ্র দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে ভারতে প্রচুর বৃষ্টিপাত হয় এবং এই সময় তামিলনাড়ু উপকূলেও বৃষ্টিপাত হয়। আর দ্বিতীয়বার হচ্ছে প্রত্যাবর্তনকারী উত্তর পূর্ব মৌসুমী বায়ুর একটা অংশ বঙ্গোপসাগরের ওপর দিয়ে প্রচুর জলীয় বাষ্প নিয়ে এসে করমণ্ডল উপকূলে প্রবেশ করে বলে অক্টোবর নভেম্বর মাসে বৃষ্টি হয়। 3 বলেছে মৌসুমী বায়ুর বৈশিষ্ট্যগুলো আলোচনা করো, এটা 262 পৃষ্ঠায় রয়েছে। মৌসুমী বায়ুর বৈশিষ্ট্য 1 হচ্ছে মৌসুমী বায়ু ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে তার দিক পরিবর্তন করে। আমাদের দেশে এই বায়ু গ্রীষ্মকালে আসে দক্ষিণ পশ্চিম দিক থেকে এবং শীতকালে ফিরে যায় উত্তর পূর্ব দিক দিয়ে। 2 হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু জলভাগের ওপর দিয়ে আসায় প্রচুর বৃষ্টি ঘটায়, তাই গ্রীষ্মকাল আর্দ্র। কিন্তু উত্তর পূর্ব মৌসুমী বায়ু স্থলভাগ দিয়ে ফেরার সময় জলীয় বাষ্পের অভাবে বৃষ্টিপাত ঘটাতে পারে না, তাই শীতকাল শুষ্ক। 3 হচ্ছে সারা দেশে মৌসুমী বায়ুর প্রভাবে সমান পরিমাণ বৃষ্টিপাত হয় না, যেমন মেঘালয়ের মৌসিনরামে পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাত হয় কিন্তু রাজস্থানে খুব কম বৃষ্টিপাত হয়। 4 মৌসুমী বায়ুর খামখেয়ালিপনার জন্য কোথাও প্রচুর বৃষ্টির কারণে বন্যা হয়, আবার কোথাও বৃষ্টির অভাবে খরা দেখা দেয়। 5 উত্তর পূর্ব মৌসুমী বায়ুর একটা অংশ বঙ্গোপসাগরের ওপর দিয়ে এসে জলীয় বাষ্প সংগ্রহ করে করমণ্ডল উপকূলে শীতকালে বৃষ্টি ঘটায়। 6 ভারতের কৃষিকাজ আর অর্থনীতি অনেকটাই মৌসুমী বায়ুর উপরে নির্ভরশীল। 7 1 নম্বর প্রশ্ন বলেছে বিশ্ব উষ্ণায়ন বলতে কি বোঝায়, বিশ্ব উষ্ণায়নের প্রভাব সম্পর্কে আলোচনা করো,
এটা রায়মার্টিন থেকে দিচ্ছে, 124 পৃষ্ঠায় রয়েছে। বিশ্ব উষ্ণায়ন কাকে বলে? পৃথিবীতে অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়কালে শিল্প বিপ্লবের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড, মিথেন, ক্লোরোফ্লুরোকার্বন প্রভৃতি গ্যাসের মাত্রাতিরিক্ত বৃদ্ধিতে বায়ুমণ্ডলের গড় তাপমাত্রা বেড়ে গিয়ে যে অস্বাভাবিক অবস্থার সৃষ্টি হয় তাকে বিশ্ব উষ্ণায়ন বলা হয়ে থাকে। আর প্রভাব হচ্ছে বিশ্ব উষ্ণায়নের ফলে এক হচ্ছে পৃথিবীর গড় তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছে, 2 উভয় মেরু অঞ্চলের বরফ গলতে শুরু করেছে, আর 3 বিভিন্ন প্রজাতির উদ্ভিদ ও প্রাণীর ক্রমাগত বিনাশ ঘটছে। সাথে 2 নম্বর প্রশ্ন হচ্ছে বায়ুমণ্ডলের স্তর বিন্যাসগুলি আলোচনা করো। এটা আছে তোমাদের বইয়ের 31 পাতায়। লিখবে বায়ুমণ্ডলে 5টি স্তরে ভাগ করা হয়েছে, ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার আর হচ্ছে এক্সোস্ফিয়ার। তো লিখবে বলেছে স্তর বিন্যাস সম্পর্কে আলোচনা করো। ভূপৃষ্ঠ থেকে ওপরে 16 কিলোমিটার পর্যন্ত যে বায়ুস্তর তার নাম হচ্ছে ট্রোপোস্ফিয়ার। এই বায়ুস্তরে ধুলোর কণা জলকণা থাকে বলে মেঘঝড় বৃষ্টি হয়। পৃথিবীর বিভিন্ন জায়গায় আবহাওয়ার রকমভেদ দেখা যায়। ট্রোপোস্ফিয়ার স্তরে যত উঁচুতে ওঠা যায় তাপমাত্রা তত কমতে থাকে। প্রতি 1000 মিটার উচ্চতায় 6.5 ডিগ্রি সেলসিয়াস হারে তাপমাত্রা কমে। 2 হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ারের ওপরে ভূপৃষ্ঠ থেকে 50 কিমি পর্যন্ত বায়ুস্তর হলো স্ট্র্যাটোস্ফিয়ার। এখানে বাতাসের পরিমাণ কম, ধুলোর কণা জলকণা নেই, তাই মেঘ বৃষ্টি কিছু হয় না। জেট প্লেনগুলো এই শান্ত স্তর দিয়ে চলাচল করে। এখানে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়তে থাকে। এই স্তরে 20 থেকে 25 কিলোমিটার উচ্চতায় ওজোন গ্যাসের একটা স্তর আছে। সূর্য থেকে আসা ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি আমাদের রক্ষা করে এই স্তর। 3 হচ্ছে মেসোস্ফিয়ার। লিখবে স্ট্র্যাটোস্ফিয়ারের ওপরে ভূপৃষ্ঠ থেকে প্রায় 80 কিলোমিটার পর্যন্ত হলো মেসোস্ফিয়ার। এই স্তরে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমতে থাকে। মেসোস্ফিয়ারের ওপরে আছে থার্মোস্ফিয়ার। মেসোস্ফিয়ারের পরে প্রায় 300 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হলো থার্মোস্ফিয়ার। এখানে বাতাস নেই, তাই আকাশকে কালো দেখায়। এই স্তরের আরেক নাম আয়নোস্ফিয়ার। অতিবেগুনি রশ্মির কারণে এই স্তরে তাপমাত্রা 200 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়। এই স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে, তাই আমরা রেডিও শুনতে পাই। আর থার্মোস্ফিয়ারের পরে হচ্ছে এক্সোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারের পরে আছে এক্সোস্ফিয়ার, তারপরে আছে সীমাহীন মহাকাশ। কৃত্রিম উপগ্রহ মহাকাশ স্টেশন এই স্তরে থাকে। তো এই ছিল আজকের আমাদের ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের 10 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।